আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ চ্যাপ্টার তড়িৎ রসায়ন। এই অধ্যায়ের শুরুতেই আমরা একটি সংজ্ঞা জানব, তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা। তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা হচ্ছে রসায়নবিদ্যায় যখন কোনো তড়িৎ বিশ্লেষের দ্রবণে দ্রবীভূত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হয়, তখন ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিক বিয়োজন ঘটে নতুন রাসায়নিক ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। এই পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলে। এই ভিডিওতে আমরা দেখব তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে। তড়িৎ বিশ্লেষ্য কোষে ভিতরে আমরা যদি একটু দেখি তড়িৎ বিশ্লেষ্য কোষে কি আছে। তড়িৎ বিশ্লেষ্য কোষে দুইটা তড়িৎদ্বার আছে। একটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার আর একটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোড তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত এবং ক্যাথোড তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ তড়িৎদ্বারের সাথে সংযুক্ত। এখন ব্যাটারির এই প্রান্ত কখনো কখনো চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদেরকে জানতে হবে অ্যানোড তড়িৎদ্বার কাকে বলে। যে তড়িৎদ্বারে সবসময় জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড তড়িৎদ্বার বলে, এবং যে তড়িৎদ্বারে সবসময় বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড তড়িৎদ্বার বলে। এখন সবার প্রথমে আমরা যে তড়িৎ বিশ্লেষণটি শিখব সেটি হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে তাপ দিয়ে সোডিয়াম ক্লোরাইডকে গলিয়ে ফেলতে হবে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস। 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে সোডিয়াম ক্লোরাইডটা গলে যাবে, এবং সোডিয়াম ক্লোরাইড আমরা জানি সোডিয়াম ক্লোরাইড নিম্নোক্তভাবে বিয়োজিত হয়, সোডিয়াম প্লাস এবং একটা ক্লোরাইড মাইনাস। এইভাবে বিয়োজিত হওয়ার পরে এখন যদি আমরা এই গলিত সোডিয়াম ক্লোরাইডকে একটি তড়িৎ বিশ্লেষ্য কোষের ভিতরে দিই এবং বিদ্যুৎ চালনা করি, তাহলে কি হবে? অ্যানোড প্রান্তটি পজিটিভ চার্জযুক্ত এখানে, এবং ক্যাথোড প্রান্তটি নেগেটিভ চার্জযুক্ত। যেহেতু পজিটিভ চার্জযুক্ত অ্যানোড প্রান্ত, সেহেতু নেগেটিভ চার্জযুক্ত ক্লোরাইড আয়ন এখানে এসে জমা হবে। ক্লোরাইড আয়নসমূহ এখানে এসে জমা হবে। ক্লোরাইড আয়নসমূহ এখানে এসে ক্লোরিন গ্যাস তৈরি করবে। ক্লোরিন গ্যাসের ছোট ছোট বুদবুদ তৈরি করবে। ক্লোরিন গ্যাস। এবং এই দিকের সোডিয়াম প্লাস আয়নটি এই ক্যাথোড প্রান্তে যে জমা হবে। ক্যাথোড প্রান্ত যে জমা হবে। সোডিয়াম ধাতু এখানে যে জমা হবে। এখানে আসলে কি ঘটবে? এই যে ক্লোরাইড আয়ন এখানে হয়ে আছে, এই ক্লোরাইড আয়ন আমরা জানি এটি একটি অ্যানায়ন, এবং এখানে ইলেকট্রনের আধিক্য আছে। ইলেকট্রনের কি আছে? আধিক্য আছে। অতিরিক্ত যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনটি এই ক্লোরিন এখানে এসে ত্যাগ করবে। ফলে ইলেকট্রন এই পথে ফেরত যাবে। এই পথে ফেরত যেয়ে ইলেকট্রন এখানে এসে জমা হবে। এই ইলেকট্রনগুলোকে ইলেকট্রনের ঘাটতি সম্পন্ন এই ক্যাটায়ন সোডিয়াম গ্রহণ করবে, এবং এই অ্যানোড প্রান্ত হয়ে যাওয়া ইলেকট্রনগুলোকে গ্রহণ করে ক্যাথোড প্রান্তে সোডিয়াম প্লাস আয়ন জমা হবে, এবং সোডিয়াম ধাতু এখানে জমা হবে। এখানে যদি আমরা একটু বিক্রিয়াটা লক্ষ্য করার চেষ্টা করি, অ্যানোডে কি বিক্রিয়া ঘটছে আমরা যদি দেখি, প্রথমে ছিল ক্লোরাইড আয়ন, কিন্তু পরিণত হয়েছে ক্লোরিন গ্যাসে। আমরা জানি ক্লোরিন দুইটা থাকে একসাথে। এখন যেহেতু সমতা করতে হবে আমাদের ক্লোরিন, তাহলে আমরা এইদিকে দুইটা ক্লোরাইড দিলাম। এখন এই দিকের আমার টোটাল চার্জ আছে -2, আর এই দিকে টোটাল চার্জ আছে 0, বা ক্লোরিনের মাথার উপর 0 বলতে পারি। এখন এই দিকে আছে 0 আর এই দিকে আছে মাইনাস। এখন যদি এখানে কত মাইনাস আছে? 2 মাইনাস। তাহলে দুইটা ইলেকট্রন আমাকে এখান থেকে মাইনাস করতে হবে, তাহলে এই দুই দিকের চার্জ সমান হবে। এইখানে ক্যাথোডে যদি আমরা দেখি কি বিক্রিয়া ঘটছে, সোডিয়াম প্লাস ছিল এইদিকে, দ্রবণে ছিল সোডিয়াম প্লাস,
আর পরবর্তীতে হয়েছে জমাকৃত সোডিয়াম ধাতু, জমা হয়েছে সোডিয়াম ধাতু। এখন এই জায়গায় আমাদের আছে জারণ মান +1, চার্জের মান +1 আর এখানে 0। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা ইলেকট্রন এখানে গ্রহণ করতে হবে, তার ফলে আমাদের এখানে চার্জ কি হবে, সমান হবে, ফলে দুই দিকে চার্জ সমান হবে। এখন যদি আমরা এখানে আয়ন ইলেকট্রনীয় পদ্ধতিতে সমতা করতে চাই, এখানে তো একটা ইলেকট্রন আছে প্লাসে, এখানে দুইটা ইলেকট্রন। এখন এই সমগ্রটাকে আমরা এখন 2 দিয়ে গুণ করে দেব। তাহলে পারে কি ঘটবে, এই দুইটা ইলেকট্রন প্লাস আর দুইটা ইলেকট্রন মাইনাস এরা কাটাকাটি যাবে, আর এই জায়গায় দুইটা ক্লোরাইড মাইনাস এবং দুইটা সোডিয়াম প্লাস, আর এইদিকে থাকবে ক্লোরিন গ্যাস এবং সোডিয়াম যেটা সলিড এইটা। এখন দুইটা সোডিয়াম ক্লোরাইড এখানে আমরা বলতে পারি দুইটা সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং সোডিয়াম ধাতু এখানে জমা হচ্ছে। এখন যদি আমরা বিক্রিয়াগুলোর দিকে একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করেছে, ইলেকট্রন ত্যাগ করলে সেই পদার্থকে আমরা বলি বিজারক। ক্লোরাইড আয়ন এখানে বিজারক, এবং বিজারক পদার্থ জারিত হয়। বিজারক পদার্থ কি হয়, জারিত হয়। বিজারক পদার্থ জারিত হয়। এখানে ক্লোরাইড বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে, এবং এই বিক্রিয়াটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ধাতু ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ করলে সেই পদার্থকে আমরা বলি জারক। জারক বিজারিত হয়, জারক সোডিয়াম, এখানে জারক সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে, এবং এই বিক্রিয়াটাকে আমরা বলি বিজারণ অর্ধ বিক্রিয়া। এটাকে আমরা অর্ধবিক্রিয়া কেন বলছি, ক্লোরাইড বা সোডিয়াম এরা তো একা একা নিজে তো আর ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে না, আরেকজনের সাহায্য লাগে, সেই জন্য অর্ধ বলছি। অর্ধ না বললেও হবে, এটা জারণ বিক্রিয়া, এটা বিজারণ বিক্রিয়া বললেও হবে, ভুল হবে না। এখন আমরা কি বলতে পারি, এখানে 2 মোল সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে 1 মোল ক্লোরিন গ্যাস এবং 1 মোল সোডিয়াম জমা হয়েছে এখানে এই তড়িৎ বিশ্লেষণে। এবার আমরা আমাদের দ্বিতীয় তড়িৎ বিশ্লেষণ দেখব, গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিম্নোক্তভাবে বিয়োজিত হয়। 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে 1 মোল ম্যাগনেসিয়াম 2+ আয়ন এবং 2 মোল ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এখন যদি আমরা একটু তড়িৎ বিশ্লেষক কোষের ভিতরে একটু দেখি, এখানে ম্যাগনেসিয়াম 2+ এবং ক্লোরাইড মাইনাস আয়নগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন ব্যাটারি সংযোগ চালু করার পরে এখানে তো পজিটিভ চার্জ তৈরি হবে, আর এখানে নেগেটিভ টার্মিনাল এবং পজিটিভ টার্মিনাল। এখন পজিটিভ টার্মিনালে আকৃষ্ট হবে ক্লোরাইড আয়ন, এবং ক্লোরাইড আয়ন এসে ওর অতিরিক্ত ইলেকট্রনটি ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে, এবং এখান থেকে এই ইলেকট্রনটা ফ্লো করে এই ক্যাথোডে যাবে, এবং ক্যাথোডে যে ওই যে ইলেকট্রনটা ইলেকট্রনের ঘাটতি সম্পন্ন ম্যাগনেসিয়াম 2+ আয়ন গ্রহণ করে জমা হবে। এখন যদি আমরা একটু বিক্রিয়া দেখতে চাই, অ্যানোডে কি বিক্রিয়া ঘটছে, ক্লোরাইড আয়ন আসতেছে এবং ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। যেহেতু ক্লোরিন 2 এখানে, সেজন্য আমরা দিলাম এখানে 2 দিয়ে সমতা করলাম। যেহেতু 2টা ক্লোরাইড 2টা ইলেকট্রন ত্যাগ করলো, এখানে যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো, এটি বিজারক পদার্থ এবং জারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করে। ম্যাগনেসিয়াম 2+ এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, এবং যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো সেহেতু আমরা এটাকে বলবো জারক।
এখন এখানে জারক আর এটা বিক্রিয়া হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। আমরা যদি টোটাল একটু বিক্রিয়াটা দেখি, 2টা ক্লোরাইড মাইনাস আর একটা ম্যাগনেসিয়াম 2+, টোটাল কি হলো ক্লোরিন গ্যাস এবং সলিড ম্যাগনেসিয়াম। এখান থেকে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে বা তড়িৎ বিশ্লেষণের পরে কি উৎপন্ন করছে, ক্লোরিন গ্যাস এবং ম্যাগনেসিয়াম ধাতু। এটাই হচ্ছে আমাদের গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে গলিত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার জন্য। এটা থাকবে হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা ট্রাই করবে। এই ভিডিওতে আমরা সক্রিয়তা সিরিজ সম্পর্কে একটু জানবো। এখানে আমার ধাতুগুলোর নাম লেখা আছে, মানে এরা যদি আয়নে পরিণত হয় এরা ক্যাটায়নে পরিণত হবে। ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন। ক্যাটায়নের যে সক্রিয়তার সিরিজ, সেই সক্রিয়তার সিরিজে সবার উপরে অবস্থান হচ্ছে লিথিয়ামের, তারপর পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট, নিকেল, টিন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড। এখন এই সক্রিয়তার সিরিজের বৈশিষ্ট্য হতো উপরের জন বেশি শক্তিশালী, নিচের জন কম শক্তিশালী। উপর থেকে নিচের দিকে আমরা যত আসব তত শক্তিমাত্রা কমবে। এখন যদি আমরা একটু কল্পনা করার চেষ্টা করি বা একটু যদি বোঝার চেষ্টা করি এখানে আসলে ঘটনাটা ঘটবেটা কি, যদি আমাদের কাছে যদি থাকে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেনের অবস্থান কোথায়, এখানে। এখন আমি যদি এর সাথে ম্যাগনেসিয়াম, যেটার অবস্থান এই সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের উপরে, এর সাথে যদি বিক্রিয়া করতে চাই তাহলে বিক্রিয়া ঘটবে। এখানে হাইড্রোজেনের অবস্থান যেহেতু ম্যাগনেসিয়ামের নিচে, সেহেতু ম্যাগনেসিয়াম এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিবে। কিন্তু একই সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা এই কপার বা মার্কারি বা সিলভার এদের বিক্রিয়া করাইতে চাই তাহলে পারে বিক্রিয়া করবে না। নো রিয়াকশন, কোনো বিক্রিয়া করবে না। তবে কপারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, যদি সালফিউরিক অ্যাসিডটা গাঢ় হয় তাহলে কপারের সাথে বিক্রিয়া করবে, সেটা এক্সেপশনাল, সেটা আমরা পরে আসি। কিন্তু আমাদের জেনারেল কনসেপ্ট হচ্ছে কোনো প্রতিস্থাপন বিক্রিয়ায় বা কোনো একটা বিক্রিয়ায় যদি কোনো বস্তুকে বা কোনো ধাতুকে প্রতিস্থাপিত করতে হয় তাহলে অবশ্যই তার অবস্থান হতে হবে সক্রিয়তা সিরিজের উপরে। তার অবস্থান হতে হবে কোথায়, সক্রিয়তা সিরিজের উপরে। এটা হচ্ছে সক্রিয়তা সিরিজের একটা বৈশিষ্ট্য। এখন সক্রিয়তা সিরিজ যদি আমরা একটু বুঝতে চাই একটু ভালোভাবে, সক্রিয়তা সিরিজের নিচে যার অবস্থান সে খুব দুর্বল। যার অবস্থান সক্রিয়তা সিরিজের সবচেয়ে নিচে সে সবচেয়ে দুর্বল। এখন যে দুর্বলদের তো শেল্টার আগে দিতে হবে, যে দুর্বল তাদেরকে তো খাবার পানি যাই বলি আমরা সেগুলো তো আগে দিতে হবে, তাই না? তাহলে এখন যারা দুর্বল এরাই তো, যদি আমাদের কোনো তড়িৎ বিশ্লেষণে চার্জ মুক্ত হতে হয় তাহলে এরাই আগে চার্জ মুক্ত হবে। তাহলে সক্রিয়তা সিরিজে যার অবস্থান নিচে সে আগে চার্জ মুক্ত হবে। কোনো তড়িৎ বিশ্লেষ্য কোষে সক্রিয়তা সিরিজে যার অবস্থান নিচে সে আগে কি হবে, চার্জ মুক্ত হবে। এইটুকু আমরা বুঝলাম। এখান থেকে আমরা কি বলতে পারি, এক জায়গায় যদি আমাদের কপার 2+ আয়ন থাকে, আবার কোনো জায়গায় যদি টিন 2+ আয়ন থাকে, তাহলে সক্রিয়তা সিরিজে কার অবস্থান নিচে, কপারের অবস্থান নিচে। কপারের অবস্থান যেহেতু নিচে তাহলে কপার আগে চার্জ মুক্ত হবে। যেহেতু এটা ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে যেয়ে চার্জ মুক্ত হবে। এখন এই কনসেপ্টটা আশা করি আমরা বুঝতে পেরেছি।
এই সক্রিয়তা সিরিজ মুখস্থ করার জন্য আমাদের কাছে একটা সহজ একটা ছন্দ আছে। এই ছন্দ দিয়ে আমরা মনে রাখতে পারি, লিখবা কানা মেঘাইবার এলেম যেন কবে ফিরে ক্যাডার কনিশন পাবে হাই কুলাঙ্গার হাজি হাজি পেটাবে আমায়। এই লিতে লিথিয়াম, কতে পটাশিয়াম, বাতে বেরিয়াম, কানা এখানে আছে ক্যালসিয়াম সোডিয়াম, মেঘাইবারে ম্যাগনেসিয়াম, এলএমতে এল আছে অ্যালুমিনিয়াম, এমতে আছে এমএন ম্যাঙ্গানিজ, জেনোতে আছে জিঙ্ক, কবেতে আছে ক্রোমিয়াম, ফিরে আছে আয়রন, ক্যাডার আছে ক্যাডমিয়াম, কোনিসন এটাকে আমরা বলতে পারি কোনিসন, কোবাল্ট নিকেল টিন। পাবে লেড হাইড্রোজেন কুলাঙ্গার হাজি কপার মার্কারি এজি এখানে এজি দিয়ে আমরা বোঝাই সিলভার। পেটাবে পিটি দিয়ে আমরা বোঝাই কি প্লাটিনাম, আর আমাই এই ইউতে গোল্ড। তাহলে লিখবা কানা মেঘাইবার এলেম যেন কবে ফিরে ক্যাডার কন্ডিশন পাবে হাই কুলাঙ্গার হাজি পেটাবে আমাই। এটাই হচ্ছে আমাদের ক্যাটায়নের সক্রিয়তার সিরিজ বা ধাতুর সক্রিয়তার সিরিজ। এইবার আমরা জানবো অ্যানায়নের সক্রিয়তার সিরিজ সম্পর্কে। অ্যানায়নে আমরা অল্প কিছু মুখস্থ করলেই আমাদের মোটামুটি কাজ চলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এবং হাইড্রক্সাইড। এই সক্রিয়তা সিরিজে যার অবস্থান নিচে সে আগে চার্জমুক্ত হবে, চার্জমুক্ত হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই অ্যানায়ন, সবগুলো যেহেতু অ্যানায়নরা কোথায় যেয়ে চার্জমুক্ত হয়? অ্যানায়নরা অ্যানোডে যেয়ে চার্জমুক্ত হয়। এখন আমরা যদি একটু দেখি যে এটা কীভাবে মনে রাখবো, আমরা এটাকে মনে রাখতে পারি এনএসসি বায়ো দিয়ে। এনএসসি বায়ো কি? এটা এনএসসি বায়ো। নাইট্রেট, এন দিয়ে নাইট্রেট, এস দিয়ে সালফেট, সি দিয়ে ক্লোরাইড, বি দিয়ে ব্রোমাইড, আই দিয়ে আয়োডাইড এবং ও দিয়ে হাইড্রক্সাইড। এইটুকু মনে রাখলেই আমাদের সক্রিয়তা সিরিজে মোটামুটি কাজ চলবে। এইবার আমরা দেখব ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদেরকে আগে জানতে হবে ব্রাইন দ্রবণটা আসলে কি। ব্রাইন দ্রবণটি হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ অর্থাৎ এখানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ অনেক বেশি কিন্তু পানির পরিমাণ এখানে অনেক কম। এখন আমাদেরকে একটু যদি জানি আমরা যে ব্রাইন দ্রবণ নিম্নোক্তভাবে বিয়োজিত হয়। সোডিয়াম ক্লোরাইড, এখানে দুইটা পদার্থ আছে, সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এখন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস হিসাবে বিয়োজিত হয় এবং পানি এখানে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস হিসাবে বিয়োজিত হয়। এখন যদি আমরা এখানে দেখি দ্রবণের ভিতরে আসলে কি থাকে? সোডিয়াম প্লাস, ক্লোরাইড মাইনাস, এইচ প্লাস এবং ওএইচ মাইনাস। এখন আমরা যদি একটু দেখি এখানে আসলে ঘটছেটা কি। একটু আগে আমরা সক্রিয়তা সিরিজ দেখেছি। সক্রিয়তা সিরিজে ক্যাটায়ন সমূহের ক্ষেত্রে সোডিয়ামের অবস্থান অনেক উপরে এবং হাইড্রোজেনের অবস্থান সোডিয়ামের নিচে। যেহেতু হাইড্রোজেনের অবস্থান সোডিয়ামের নিচে, তাহলে কে আগে চার্জমুক্ত হবে? হাইড্রোজেন এখানে চার্জমুক্ত হবে। এখন ক্লোরাইড এবং হাইড্রক্সাইডের ক্ষেত্রে যদি আমরা জানতে চাই, এখানে ক্লোরাইডের অবস্থান উপরে এবং হাইড্রক্সাইডের অবস্থান নিচে, তাহলে এখানে আগে চার্জমুক্ত হওয়ার কথা ছিল হাইড্রক্সাইডের, কিন্তু এখানে হাইড্রক্সাইডের পরিমাণ অনেক কম হওয়ায়, যেহেতু এটা সোডিয়াম ক্লোরাইডের ব্রাইন দ্রবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ অনেক বেশি, সুতরাং দ্রবণে ক্লোরাইড আয়নের পরিমাণ অনেক বেশি। যেহেতু ক্লোরাইড আয়ন অনেক বেশি পরিমাণে আছে, সেহেতু ক্লোরাইডের পরিবর্তে মানে হাইড্রক্সাইডের পরিবর্তে ক্লোরাইড আয়ন হবে চার্জমুক্ত আগে। সেজন্য এখানে অ্যানোডে ক্লোরাইড আয়ন আসবে এবং আমরা ক্লোরিন গ্যাসের বুদবুদ দেখতে পাবো, এবং ক্যাথোডে আমরা হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখতে পাবো। এবং দ্রবণে উপস্থিত থাকবে তখন কি? হাইড্রক্সাইড আয়ন এবং সোডিয়াম আয়ন। এখন এই হাইড্রক্সাইড আয়ন এবং সোডিয়াম আয়ন এখানে আমরা উপজাত হিসাবে সোডিয়াম হাইড্রক্সাইডটাকে পাবো। আমরা যদি একটু বিক্রিয়ার দিকে লক্ষ্য করি, অ্যানোডে ক্লোরিন গ্যাসে পরিণত হয়, ইলেকট্রন ত্যাগ করছে সেজন্য বিজারক এবং জারণ অর্ধ বিক্রিয়া। ক্যাথোডে এইচ প্লাস হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়,
H+ এখানে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হচ্ছে। যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে সেহেতু এটি জারক, এবং জারক এটা বিজারণ অর্ধবিক্রিয়া। আশা করি আমরা ব্রাইন দ্রবণের তড়িৎ বিশ্লেষণটি বুঝতে পেরেছি। এইবার আমরা দেখব অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ। অ্যাসিড মিশ্রিত পানি আসলে কেন দরকার আমাদের? পিওর পানি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবং এইটাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করতে চাই এটা একটা স্লো প্রসেস। এখন এইটাকে একটু ত্বরান্বিত করার জন্য আমরা পানিতে সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করি। এর ফলে আমরা এখানে পাবো কি অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ। এখন অ্যাসিড মিশ্রিত পানি নিম্নোক্তভাবে বিয়োজিত হয়। এখানে দুইটা জিনিস আছে, এক নাম্বার হচ্ছে পানি আর দুই নাম্বার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। পানি বিয়োজিত হয়ে একটা H+ আর একটা OH- তৈরি করে, আর সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে দুইটা H+ এবং SO4 2- বা একটা সালফেট আয়ন তৈরি করে। এখন আমরা যদি সক্রিয়তার সিরিজে দেখি এখানে একটা মাত্র ক্যাটায়নই আছে। ক্যাটায়ন এখানে দুই জায়গা থেকেই সেম উৎপন্ন হয়েছে, তাহলে এখানে H+ই আছে। H+ এখানে যে আমাদের এখানে চার্জমুক্ত হবে। কিন্তু আমরা যদি একটু অ্যানায়নের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে দুইটা অ্যানায়ন আছে, একটা হাইড্রক্সাইড আর একটা সালফেট। এখন আমরা যদি সক্রিয়তা সিরিজের দিকে দেখি NH3 বায়ো প্রথমে আছে নাইট্রেট, তারপরে সালফেট, তারপরে যদি হিসাব করি হাইড্রক্সাইডের অবস্থান আমাদের সবার নিচে। তাহলে সবার নিচে যদি হয় তাহলে হাইড্রক্সাইড আমাদের এখানে আগে চার্জমুক্ত হবে এখানে। সেই জন্য আমরা এখানে দেখাইছি হাইড্রক্সাইড এখানে চার্জমুক্ত হয়েছে এবং হাইড্রোজেন এখানে চার্জমুক্ত হয়েছে। হাইড্রোজেন চার্জমুক্ত হয়ে তৈরি করলো হাইড্রোজেন গ্যাস, কিন্তু হাইড্রক্সাইড এখানে চার্জমুক্ত হয়ে কি তৈরি করলো? অক্সিজেন গ্যাস। এটা আসলে কিভাবে তৈরি করে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে এখানে প্রথমে দুইটা হাইড্রক্সাইড একত্রিত হয়ে একটা পানি উৎপন্ন করে আর একটা অক্সিজেন উৎপন্ন হয়। এখানে যদি আমরা আরও একটু দেখি, আরও দুইটা হাইড্রক্সাইড এখানে একটা অক্সিজেন অণু উৎপন্ন করে, একটা অক্সিজেন পরমাণু উৎপন্ন করে আর এক অণু পানি উৎপন্ন করে। এখন চারটা হাইড্রক্সাইডকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা এক অণু অক্সিজেন গ্যাস পাই আর 2 মোল পানি পাই। তাহলে দুইটা পানির অণু পাই আমরা এখানে আর একটা অক্সিজেনের অণু পাই। এইটাই আমরা এখন যদি বিক্রিয়া আকারে দেখি, অ্যানোডে চারটা হাইড্রক্সাইড আয়ন চারটা ইলেকট্রন ত্যাগ করে একটা অক্সিজেন এবং দুইটা পানি উৎপন্ন করে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে সেহেতু এটি বিজারক এবং বিক্রিয়াটা জারণ অর্ধবিক্রিয়া। আর একইভাবে দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে সেহেতু এটি জারক পদার্থ এবং এটি কি একটা বিজারণ অর্ধবিক্রিয়া। এখন এখানে চারটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন, সেই জন্য ইলেকট্রনের সংখ্যা সমান করার জন্য আমরা এটাকে 2 দিয়ে গুণ করেছি। 2 দিয়ে গুণ করলে চারটা হাইড্রক্সাইড এবং চারটা H+ হাইড্রোজেন আয়ন এখানে আসলো। ইলেকট্রনগুলো তো কাটা গেছে, আমাদের অক্সিজেন পাচ্ছি একটা, দুইটা পানি এবং দুইটা হাইড্রোজেন গ্যাস। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এইটাকে আমরা লিখতে পারি চারটা পানি। এটা একত্রিত হয়ে তো চারটা পানি হয়। চারটা পানি আমরা এখানে লিখি, চারটা পানি, আর এইদিকে অক্সিজেন, দুইটা হাইড্রোজেন এবং 2 মোল পানি। এখন দুইটা পানি আমরা এইদিকে নিয়ে আসি, দিয়ে বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে দুইটা পানি পাই। দুইটা পানি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে 1 মোল, মানে আমরা বলতে পারি এখানে 2 মোল পানি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে 1 মোল অক্সিজেন গ্যাস এবং 2 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটাই হচ্ছে আমাদের অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ।